সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে মাগুরায় ধর্ষণের শিকার শিশু মারা গেল ঢাকা সিএমএইচে। প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ। নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ। বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণ বাড়ার অভিযোগ। ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে, সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা, ক্যাচকলিং, ইপটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। বিভিন্ন শিশুর উপর ধর্ষণ এবং এই যে যৌন আগ্রাসনমূলক কর্মকাণ্ডগুলো হয়, পেনাল কোডে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িতই হচ্ছে না, তখন বিচারের আওতায় আমরা এটাকে কিভাবে আনবো? বিচারহীনতার সংস্কৃতিকে নরমালাইজ করা হচ্ছে। এখানে বিচার নেই, তখনই আপনাকে খুঁটিয়ে দেখতে হবে যে কেন বিচার নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক, আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন আশ্রিতরা, সংকট থেকে উত্তরণের আশা। এনআইডি কার্যক্রম ইসিতে রাখার দাবি। সেবা বন্ধ রেখে সারা দেশে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। দাবি পূরণ না হলে বুধবার অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা। প্রাথমিকের 30,000 প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর মর্যাদা সহ 10ম গ্রেডের বেতন ভাতা পাবেন। আপিল বিভাগের রায়, নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালনের আশা আইনজীবীর। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণ। আসামিদের জামিন আবেদনের আদেশ হতে পারে বিকেলে। অপেক্ষায় স্বজনরা, মুক্তির আশা আইনজীবীদের। বাদ দেয় না যাইলে খালি পিড়ায়, খালি মারে। আল্লাহর কাছে কানছে, আল্লাহ ফিরে আনছে, এটি আমরা লাখি। দুঃসহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে ফিরলেন 176 বাংলাদেশি। স্বজনকে পেয়ে আবেগ আপ্লুত পরিবার। দালালদের শাস্তি ও আটকে থাকা বাকিদের দ্রুত ফেরানোর দাবি। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। দুপুর 1টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় শোক প্রকাশ করে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়, সিএমএইচে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। তবে বৃহস্পতিবার সকালে শিশুটির 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম 2বার চিকিৎসকরা তাকে স্থিতিশীল করতে সক্ষম হলেও তৃতীয়বার তার হৃদস্পন্দন ফিরে আসেনি। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসকরা শুরু থেকেই জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। এদিকে শিশুটির শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশও দেন তিনি। এদিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ কয়েকটি সংগঠন। শিশু নির্যাতন বন্ধের পাশাপাশি নারীর অবাধ চলাচলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। বিগত সময়ে বিচারহীনতার সংস্কৃতির কারণেই ধর্ষণের ঘটনা বেড়েছে বলে দাবি ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের সংগঠনের। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আসছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক ধর্ষণ সহ বিগত সময়ে ধর্ষণে দোষীদের শাস্তি নিশ্চিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন নারী অধিকার আন্দোলন। মানববন্ধনে নারী ও মেয়ে শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ 6 দফা প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা। জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক। বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই এই জঘন্য কার্যক্রমগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ ও প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষার্থীরা। তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ও নারীদের অবাধ চলাচল নিশ্চিতের দাবি জানান। এখানে বিচার নেই, তখনই আপনাকে খুঁটিয়ে দেখতে হবে যে কেন বিচার নেই।
আমাদের একটা ধর্ষণের বিচার, একটা মামলা যে এত দীর্ঘসূত্রিতা, তা এত বছরের পর বছর চলে আসছে, তার কোনো বিচার নেই। বিভিন্ন শিশুর উপর ধর্ষণ এবং এই যে যৌন আগ্রাসনমূলক কর্মকাণ্ডগুলো হয়, এই কর্মকাণ্ডগুলোই যখন আমাদের সংবিধানে এবং পেনাল কোডে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িতই হচ্ছে না, তখন বিচারের আওতায় আমরা এটাকে কিভাবে আনবো? এদিকে ধর্ষণ ও নিপীড়ন বিরোধে 9 দফা দাবিতে মঙ্গলবারের গণপদযাত্রায় পুলিশের বাধা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে সংগঠনটি। ধর্ষণ ও শারীরিক নিপীড়নের পাশাপাশি পথে ঘাটে, সাইবার স্পেসে শারীরিক মানসিক হেনস্থা, ক্যাচকলিং, ইপটিজিং এর মতো ঘটনা দেশ জুড়ে নারীদের জন্য এক অসহনীয় ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। তারা কিছু গ্রেফতার করেছে, এই ধরনের কিছু ধর্ষকদের গ্রেফতারের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষণ কিন্তু আসলে থেমে নাই। ধর্ষণের যে আইন রয়েছে বাংলাদেশে, সেটা সংস্কার চাই। বিগত সময়ে দুঃশাসন ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণ বেড়েছে বলেও মন্তব্য করেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের নেতৃবৃন্দ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির মৃত্যুতে বিক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করা হয়েছে। ঝিনাইদহ, যশোর, রাঙ্গামাটি ও মৌলভীবাজারে মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া গণপদযাত্রা কর্মসূচিও পালিত হয়েছে বিভিন্ন জায়গায়। বক্তারা শিশুটিকে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন। এছাড়া দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তারা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়েছে, শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোডের আশপাশের এলাকায় সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা সহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হলো। আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। তার সফর ঘিরে সংকট উত্তরণের আশা দেখছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত মানবিক সহায়তা অব্যাহত থাকার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়াও গতি পাবে বলে প্রত্যাশা তাদের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। হাসান ওয়ালির প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে এখন রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। এর মধ্যে 8 লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে 2017 সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে। মিয়ানমারের আরাকানে সামরিক জান্তা এবং বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের মধ্যে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বিভিন্ন সময় মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই কথা ছিল প্রত্যাবাসনের, কিন্তু সময় গড়ালেও তার কোনো সুরাহা হয়নি। উল্টো রোহিঙ্গাদের নিত্যদিনের ভরণ পোষণে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা কমছে। প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার উদ্যোগী কোনো কর্মকাণ্ডও নেই। এরই মধ্যে রোহিঙ্গা সংকট এবং তা উত্তরণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আসছেন ঢাকায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যাবেন কক্সবাজারের উখিয়ায়। লাখো রোহিঙ্গাকে সঙ্গে নিয়ে ইফতার করবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বকালে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আশা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তা বাড়বে বলে প্রত্যাশা তাদের। অঙ্কটা যদি করা যায় যে হ্যাঁ এই পরিমাণটা একেবারে একটা ডেফিসিট থাকবে, সেটা আমি সেক্রেটারি জেনারেল সাহেবের মাধ্যমে কিভাবে তার ইনফ্লুয়েন্সে অন্য অন্য দেশের সাথে, তার যেহেতু অনেক দেশের সাথে সম্পর্ক আছে, সেখান থেকে আমি আনতে পারি কেন। আমাদের যারা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা, তাদের সহায়তাগুলো কিভাবে করা যায়, বাংলাদেশের উপর সব চাপ না পড়ুক। পাশাপাশি আসলে রাখাইনে যে মানবিক বিপর্যয়, সেখানেও বাংলাদেশকে আমরা সমাধানকে কেন্দ্র করে হতে পারে কিনা। রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এই অভিবাসন বিশেষজ্ঞের। রোহিঙ্গারা আছে, তারা মিয়ানমারের নাগরিক, কিন্তু তাদেরকে
রাখতে গিয়ে এই যে এত অল্প জায়গার মধ্যে এত বিপুল সংখ্যক উদ্বাস্তু পৃথিবীর খুব কম দেশকেই আসলে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়, সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের উপর চাপটা অনেক বেশি। সেই জায়গায় আমি বারবার বলছি বা মনে করছি যে আন্তর্জাতিক সম্প্রদায় বা জাতিসংঘের তার ওখানে শক্ত ভূমিকা রাখা দরকার। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নয়, মিয়ানমার সরকার এবং রাখাইনের সব গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ ডক্টর ইমতিয়াজের। রোহিঙ্গাদের ফেরাতে মিনি মার্শাল প্ল্যান বাস্তবায়নের পরামর্শ তার। মিনি মার্শাল প্ল্যানের মধ্যে একটা জিনিস হলো যে একটা উইন উইন সিচুয়েশন হতে পারে। সেই উইন উইন সিচুয়েশন তখন তাতমাদো এবং আরাকান আর্মি যেই থাকুক না কেন তারাও মনে করবে যে এটা হলে আমারও লাভ, এই লাভটা দেখতে চাচ্ছে। আপাতত যেটা যতগুলি আমরা অ্যাপ্রোচ করছি না কেন, বায়োল্যাটারাল বলি, মাল্টিল্যাটারাল বলি, এমনকি আইসিজে, আইসিসি, এই যে হিউম্যানিটেরিয়ান, এগুলো তারা দেখছে যে আমাদের তো কোনো লাভ নেই। রোহিঙ্গা সংকট সমাধানে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথা রয়েছে জাতিসংঘের, যাতে ফিনল্যান্ড এবং মালয়েশিয়া কো স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফর সফল হলে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানে রূপরেখা আসতে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের খবরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বইছে উৎসবের হাওয়া। লাখো রোহিঙ্গার সঙ্গে গণ ইফতার অনুষ্ঠানের প্রস্তুতিও শেষ। নতুন সাজে সেজেছে উখিয়া, মেরামত করা হয়েছে পথঘাট, আশপাশের এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। নিজ ভিটায় ফেরার আকুতি জানানোর অপেক্ষায় আছেন আশ্রয় শিবিরের বাসিন্দারা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প 20, চারপাশ অনেকটাই পাহাড় বেষ্টিত। এখানেই লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে হেলিপ্যাডের কাছে একটি সেন্টারে রোহিঙ্গা কমিউনিটি নেতা, ধর্মীয় নেতা, শিক্ষক ও নারীদের সঙ্গে বৈঠক করবেন। তাই পুরো এলাকায় চলছে প্রস্তুতি। এরই মধ্যে জোন ভাগ করে রোহিঙ্গাদের বসার জন্য বিছানো হয়েছে ত্রিপল, তৈরি করা হয়েছে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র। জাতিসংঘের মহাসচিব পরিদর্শন করবেন 18 নম্বর ক্যাম্পে লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা এবং ত্রাণ বিতরণ কেন্দ্র। তাই এসব স্থানে যাতায়াতের রাস্তাগুলো করা হয়েছে মেরামত, বসানো হয়েছে নতুন ইট। একই সঙ্গে নতুন করে সেজেছে পরিদর্শনের স্থানগুলো। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আশ্রয় শিবিরে আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত রোহিঙ্গারা। আর গদা আছে নাকি ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশ বা এখন বড় আছে খুশি লাগে তাই আর সাথে দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল বড় ইন্টারনেট গুডরেস তাই দিয়ে আমার বেশি খুশি লাগে। তা আর আলহামদুলিল্লাহ আরে সাফ সুতরা জিন গড়া হর আর সিমাদিন করি তাই সুন্দর করে আইবদি আমার বারা বেশি খুশি লাগে মাশাআল্লাহ। নিশ্চয় আছে দে তার লই কিরি দলে বলা ডক্টর ইউনুস লই দিলে আর হস্টকলরে বুঝে হারি বলা আর নান এন্তাগুলি সাইতে কিরি তাই ডক্টর মোহাম্মদ ইউনুসরে আর ওয়েলকাম করি। আশ্রয় শিবিরে কার্যক্রমগুলোর তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। তাদের সঙ্গে রয়েছে পুলিশ, এপিবিএন, জেলা প্রশাসন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আর জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে যে রুট প্রোটেকশন থেকে শুরু করে সব বিষয়ে আমাদের সার্বিক একদম নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, আশ্রয় শিবিরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের সফর হবে ঐতিহাসিক। রোহিঙ্গাদের সাথে বিশ্ব সম্প্রদায় যে আছেন তাদের পাশে, বাংলাদেশ যে তাদের পাশে আছে প্রমাণিত হচ্ছে। রোহিঙ্গাদের নিজেদের অনুষ্ঠান এটি এবং রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করবে। তাদের যে খাদ্য সহায়তার যে সংকট দেখা দিয়েছে সেই বিষয়েও তাকে ব্রিফ করা হবে। এদিকে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে 13 থেকে 16 মার্চ পর্যন্ত বাংলাদেশে সফরকালীন জাতিসংঘের মহাসচিবকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে সব সেবা বন্ধ রেখে মানববন্ধন করেছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন তারা। তাদের দাবি, ইসির তৈরি এই ডেটাবেজ অন্যত্র গেলে অপব্যবহার হবে। মঙ্গলবারের মধ্যে দাবি মানা না হলে বুধবার সব কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালনের কথা জানান তারা।
এনআইডি সেবা স্থিতিতে রাখার দাবি নিয়ে বৃহস্পতিবার রাস্তায় নামেন নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টায় সারা দেশে নির্বাচন কমিশনের অফিসগুলোর সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি নামে মানববন্ধন করেন তারা। তাদের দাবি ইসির তৈরি এই ডাটাবেজ অন্যত্র গেলে অপব্যবহার হবে। দাবি মানার বিষয়ে সময় বেঁধে দেন তারা। আমাদের যে ডাটাবেজ আছে 13 কোটি মানুষ, তাদের প্রত্যেকের ডাটা গোপনীয়। এই ডাটা নিয়ে যাতে কেউ কোনো তস্তুপ না করতে পারে, এই ডাটাতে হাতছাড়া না হতে পারে, আমাদের মূল বিষয়টা সেখানে এটা। 18 তারিখের মধ্যে যদি আমরা কার্যকর পদক্ষেপ না দেখি, তাহলে বুধবারে অর্থাৎ 19 তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে 2010 সালের আইন বাতিল করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 প্রণয়ন করে বিগত আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এনআইডি সেবা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নাগরিক সেবাকে সহজ করতে সম্প্রতি জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা একটি কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর থেকেই এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবি জানায় ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে কমিশন সচিব জানান, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই থাকা উচিত। এনআইডি কার্যক্রমটা ইসির অধীনে থাকতে হবে বা থাকা উচিত। আমাদের এই কারণে থাকা উচিত যে এই ব্যবস্থাটা আমরা গড়ে তুলেছি 2007 সাল থেকে। আমাদের কারিগরি দক্ষতা আছে, আমরা এখান থেকে কাম্য সেবা দিচ্ছি। এনআইডি সেবা স্থানান্তর হলে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এর উত্তর এখনই দেওয়ার সময় আসেনি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা সহ 10ম গ্রেডের বেতন ভাতা প্রাপ্ত হবেন বলে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে চলতি দায়িত্বে থাকা কোনো প্রধান শিক্ষক এ সুবিধা পাবেন না। আইনজীবীর প্রত্যাশা, নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন শিক্ষকরা। অন্যায়ের সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি দেন প্রধান শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পেলেও বেতন সহ আনুষঙ্গিক সুবিধা পেতেন তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদের মতো। এ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ গড়ায় আইনি লড়াইয়ে 2019 সালে এসে 10ম গ্রেডে বেতন ভাতা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। তবে রায় 6 বছরেও বাস্তবায়ন হয়নি। বৃহস্পতিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও 10ম গ্রেডে সুযোগ সুবিধা দেওয়ার রায় দেন আপিল বিভাগ। প্রশিক্ষিত অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকরা পাবেন এই সুবিধা, যা কার্যকর হবে 2014 সালের 9 মার্চ থেকে। প্রধান শিক্ষকরা এটাতে পেতেন, যারা ট্রেইনড তারা পেতেন 11তম গ্রেড, আর যারা ট্রেইন না তারা পেতেন 12তম গ্রেড। ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে, তারাও 12তম গ্রেডে। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। 9/3/2014 সাল থেকে চেয়েছি আমরা, সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে। শিক্ষকরা নির্বাচনের সময় ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। আইনজীবীর প্রত্যাশা, তারা যেন সুষ্ঠু ভোট নিশ্চিতে কাজ করেন। ভবিষ্যতে অন্যায়ের সঙ্গে আপোষ না করার প্রতিশ্রুতি দেন শিক্ষকরা। ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসাবে। তো আমরা এখন থেকে আমরা সততার সহিত কাজ করব। এবং আরও একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে, এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো। আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই, ছিলাম না, থাকবো না ইনশাল্লাহ। 2018 সালের 4 মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ সহ সংক্ষুব্ধ 45 শিক্ষক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যায় বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জামিনের আবেদন পর্যালোচনা করে বিকেলের মধ্যেই আদেশ জানানো হবে বলে জানিয়েছেন বিচারক। কেনেডিগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে সাক্ষ্য গ্রহণের পর সংবাদ সম্মেলনে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, আসামি পক্ষের আইনজীবীদের জামিনের নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হচ্ছে। দীর্ঘ 16 বছরের অপেক্ষা, 16 বছরের হাজতবাস, কারাগারে বন্দী প্রিয়জনের জামিনের আশায় জেলগেটের সামনে স্বজনদের অপেক্ষা।
বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় কারাগারের সামনে অবস্থান করা আসামিদের স্বজন ও জামিনে মুক্ত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রত্যাশা করেন। আমার স্বামী এইসব ব্যাপারে কিচ্ছু জানে না, মাত্র আসছে 3 মাস নাইকেল ছুরিতে পুষ্টিনে আসছে, 3 মাসের মাথায় এই ঘটনা। সাক্ষী দিনে বারবার তারা রিকোয়েস্ট করছে, সাক্ষী দিনে বিদায় আসছে তারা জেলে 10 বছর সাজা। আজকে আমরা মুক্তির জন্য আসছি। পিলখানা না থেকেও আমি 16 বছর কারাগারে নিরপরাধী হিসাবে কারাগারে বন্দী ছিলাম। আমি 13 তারিখে মুক্তি পেয়েছি। হাজারের বেশি সাক্ষীর মধ্যে এজলাসে 287 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তবে আসামিপক্ষের আইনজীবী অভিযোগ করেন, একই সাক্ষী পিলখানা হত্যা মামলায় ভিন্ন সাক্ষ্য দিয়েছিলেন। আগে রাষ্ট্রযন্ত্র সাক্ষীদেরকে কিভাবে মিসইউজ করেছে সেটা আপনারা আগের সাক্ষী থেকে বুঝবেন। আর আজকে এই স্বাধীন বিচার ব্যবস্থার এই আমলে, পরিবর্তিত আমলে এই সেকেন্ড জেনারেশন আজকে উনি কি সাক্ষ্য দিলেন, এটা আপনাদের বুঝবার বিষয়, লেখার বিষয়, জাতিকে জানানোর বিষয়। এর আগে 426 জন আসামির জন্য জামিন আবেদন করেছিলেন তাদের আইনজীবীরা, কিন্তু তাদের পক্ষ থেকে নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। শুধুই যদি তাদের একটা ক্যাটাগরিক্যালি পরিষ্কার রাখতেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন দরখাস্তরা না আসতো, যাবজ্জীবনের দরখাস্তরা না আসতো, বা একই লোকের নাম একাধিকবার যদি না আসতো, তাহলে কোর্টের জন্য কাজগুলো সহজ হতো। সেই ক্ষেত্রে যদি কিছু বিলম্ব ঘটে, এই বিলম্বের দায় দায়িত্ব তাদের উপরই তো পড়ে। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর কারাবাসের পর বিস্ফোরক মামলায় জামিনের মধ্য দিয়ে মুক্তি পান হত্যা মামলায় খালাস পাওয়া 178 বিডিআর সদস্য। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। এবং কি আলোচনা হয়েছে, আর দ্বিতীয়ত প্রশ্নটি হচ্ছে গিয়ে যে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বাংলাদেশকে হচ্ছে গিয়ে হিউম্যানিটেরিয়ান এইড রাখাইনে পাঠানোর জন্য করিডোর দিতে বলেছে, তো আমরা সেই করিডোরটি দিচ্ছি কিনা। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমার কাছে নেই, এটা আমি পরে তো হয়তো দিতে পারবো। আর প্রথম প্রশ্নের ব্যাপারে বিভিন্ন সময়ে সরকারের উচ্চপদস্থ নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, এই ব্যাপারে আমার নতুন করে বক্তব্য দেওয়ার কিছু নাই। এটার সাথে একটা সাপ্লিমেন্টারি, কালকে দেখলাম যে আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় উনি বলেছেন যে ইউএন লিড হিউম্যানিটেরিয়ান যে ড্রাইভ টু রাখাইন, ওখানে বাংলাদেশ পার্টিসিপেট করার জন্য কনসিডার করছে। এই ব্যাপারটা যদি একটু ডিটেল করতেন। এই বিষয়টা আমার জানা নাই। আচ্ছা, পুরনো একটা প্রশ্ন আবার করি যে ভারতে অবস্থানকারী আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তার ব্যাপারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ভারতে অবস্থান করে শেখ হাসিনার তৎপরতা বিপজ্জনক। তো এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কী, এবং আপনারা যে নোট বারবার পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দেওয়ার জন্য, তার কোনো অগ্রগতি আছে কিনা, এবং এই অগ্রগতি যদি না থাকে পরবর্তী কার্যক্রম কি হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এইটা যদি আপনি বলেন। ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তর, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আমাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় প্রশ্ন, নোট ভার্বালের কোনো অগ্রগতি আছে কিনা, এটাও মাননীয় প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক একটি ইন্টারভিউতে উত্তর দিয়েছেন। তারপরও আমরা বলছি যে এইটার আমরা ভারতের কাছ থেকে কোনো উত্তর পাইনি। পরবর্তী কার্যক্রম কি হবে এই বিষয়েও মাননীয় প্রধান উপদেষ্টা একটা দিক নির্দেশনা দিয়েছেন পাবলিকলি। ধন্যবাদ। জি, সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। দুপুরের সময় আরও থাকছে। শাহজালাল বিমানবন্দরে বসছে স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক সিস্টেম। মে থেকেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু, দক্ষভাবে পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। জাতীয় নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগ তত সুবিধা পাবে, তাই দ্রুত ভোটের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের কর্মসূচিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা গ্রেফতার, খুন, গুমের সঙ্গে জড়িত ছিল। তাদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব,
ততই হাসিনার শক্তি বাড়াবে। নতুন দলের নাহিদ আপনার রক্তে, সহযোদ্ধার রক্তে অর্জিত এই স্বাধীনতা অনুগ্রহ করুন, ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না। লক্ষ্য এক গণতন্ত্র, লক্ষ্য এক আমার ভোটে সংসদ হবে, সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠন করবে। এই লক্ষ্যে আসুন, আমাদের মধ্যে আর মতবিরোধ নয়। বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে কথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে দলের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন রুশ রাষ্ট্রদূত। এ সময় তিনি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া। সাক্ষাৎকালে ৭১-এ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। আমরা দুটি বিষয়ে একমত হয়েছি যে বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আরও বাড়বে, সাপোর্ট থাকবে। আপনারা জানেন যে ৭১ সালে রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও এখানে একটা রেগুলার এঙ্গেজমেন্ট থাকতে চাই, এঙ্গেজমেন্ট চাই এবং আমরাও বলেছি যে হ্যাঁ আমরা রাশিয়ার সাথে আমাদের এঙ্গেজমেন্ট থাকবে এবং আমাদের এই এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করবে। আন্তর্জাতিক ইস্যুতে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টে আমরা পারস্পরিক সহযোগিতা কদ্দূর করা যায় সেভাবে আমরা একসাথে কাজ করব। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় একথা বলেন তিনি। তৃতীয় পক্ষের উস্কানিতে শিল্প খাতে অস্থিরতা বাড়ছে, তাদের মোকাবিলায় মাঠে রয়েছে পুলিশ। তাই শ্রমিকদের কারো উস্কানিতে পা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। কারখানা কর্তৃপক্ষকে ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসের ২০ তারিখে পরিশোধ করার অনুরোধ করা হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান আরও বলেন, সড়কে অবরোধ তৈরি করে ঈদ যাত্রা বিঘ্নিত করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জনদুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। অনেকেই চেষ্টা করবেন যে এখানে অস্থিরতা তৈরি হয় এবং আমাদের মনে হয় যে এরকম কেউ নিশ্চয়ই রয়ে গেছেন এবং তারা এখনও ক্রিয়াশীল আছেন এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক, তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ। অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর 4:15 দেশে ফেরেন তারা। মধ্যযুগীয় কায়দায় নির্যাতন সহ্য করে সাক্ষাৎ মৃত্যুর থেকে বেঁচে ফিরে প্রিয়জনের কাছে ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই। লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা বাকি বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের, পাশাপাশি দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীর স্বজনদের। রাত পেরিয়ে ভোর, ভোর পেরিয়ে সকাল, এই অপেক্ষা প্রিয়জনকে ফিরে পাওয়ার। কেউ বছর, কেউ আবার মাসের পর মাস অপেক্ষা শেষে প্রিয়জনকে ফিরে পেয়ে ভেঙে পড়েন কান্নায়। এ কান্না আনন্দের। এরকম কোনো আশা ছিল না, আল্লাহর কাছে কাঁদছে, আমার মায়ের আল্লাহ ফিরে আনছে, এটাই আমরা লাকি, আমাদের আর কিছু চাওয়ার নাই। IOM এর সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর 4:15 দেশে ফেরেন ১৭৬ বাংলাদেশি। ইমিগ্রেশন ও তদন্ত শেষে সকাল 8টায় বের হন সবাই। এর মধ্যে ১০৬ জন ছিলেন ত্রিপোলির তানজুরা ডিটেনশন সেন্টারে, যারা তুলে ধরেন ভয়াবহ নির্যাতনের কথা। ৪ মাসের ভিতরে 2 বেলা ভাত খাইতে পাই নাই, ভাত দেয় নাই, যাইলে খালি পিড়ায়, খালি মারে, হুদাহুদি মারে। লিবিয়া যেন আল্লাহ কেড়ে নেয় না। আর আমার মাফিও ধরছিল, টোটাল আমার ২৬ লাখ টাকা গেছে, 5 মাস 9 দিন জেল কাটছি ভাই, কথা কইতে আমার কষ্ট হয়। বাকি ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এদের মধ্যে 12 জন শারীরিকভাবে অসুস্থ। কিছু করার নেই, জীবনে বাস্তবতা এটা, হার মানতেই হবে। হয়তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইলো।
কাজ করছি 5 মাস কাজ করলে গেলে 1 মাসের বেতন দিছে, তবে বাংলাদেশের 30,000 টাকা, আর বাদ বাকি টাকা দেয় নাই। হ্যাঁ, খাওয়া দাওয়া কষ্ট, তারপরে বাইরে বাড়ানো কষ্ট, মাফিয়া ধরে, মানে বিভিন্ন রকমের সমস্যা, সর্বদিক দিয়ে সমস্যা। খরচ হলো 5 লক্ষ টাকা। ডিটেনশন সেন্টারে থাকা বেশিরভাগই দালালের মাধ্যমে ইতালি পাড়ি জমানোর জন্য দেশ ছেড়েছিলেন। দালালদের এই সিন্ডিকেটের বিচার চান ভুক্তভোগীর স্বজনরা। ওই জায়গায় অনেক মানুষ দেখা যায়, অনেক কষ্টে আছে, অনেক ইয়াত আছে। যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন তাহলে ওই মানুষগুলো বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলো আরো নিয়ে আসতে পারে। আমাদের বাংলাদেশের মানুষ প্রতি মুহূর্তে ওদের হাতে বন্দী, আমরা জিম্মি হয়ে গেছি। এখন আমরা বিচার চাই এটা সরকারের কাছে। আগামী 19 ও 26 মার্চ আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা করছে লিবিয়ার বাংলাদেশি দূতাবাস। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অটোমেশন করা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক সিস্টেম। এর মাধ্যমে অনেকাংশে সহজ হবে এয়ারফিল্ডের নির্দেশনা কার্যক্রম। সিগন্যাল সময় কমে আসায় বাড়বে উড়োজাহাজ ওঠানামা। আগামী মে মাসের মধ্যেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন। আধুনিকায়নের এই উদ্যোগ যুগান্তকারী জানিয়ে দক্ষভাবে পরিচালনায় গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ বিস্তারিত জানাচ্ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পেরিয়েছে 5 দশক। অত্যাধুনিক সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ না হওয়া ও একক এয়ারফিল্ডের কারণে কোনোভাবেই সীমাবদ্ধতা যাচ্ছে না এই বিমানবন্দরের। নানা সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝেই রিশিডিউল করতে হয় উড়োজাহাজ ওঠানামায়। অন্যদিকে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা অটোমেশন না থাকায় অ্যানালগ পদ্ধতিতে বিমানবন্দরের অ্যাপ্রন পার্কিং কার্যক্রমের বেশিরভাগই ব্যক্তি নির্ভর। এতে ধীরগতিতে চলে সব ধরনের কার্যক্রম। এমন প্রেক্ষাপটে শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে অটোমেশন। এয়ার ট্রাফিক কন্ট্রোল বিভাগে আধুনিকতার নতুন সংযোজনে এয়ারপোর্ট পরিচালনা অনেকটা সহজ হবে বলে আশা বেবিচক চেয়ারম্যানের। স্মার্ট সিস্টেম ডেভেলপ করছি যাতে এই একটা রান ইউজ করে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাফিক ফ্লো ম্যানেজ করতে পারি, আমি ম্যাক্সিমাম এয়ারক্রাফট ল্যান্ড করতে পারি। যার জন্য আমার সিস্টেম অটোমেশনের সিএনএস এটিএমের যে অটোমেশন সিস্টেম হয়েছে সেটা কিন্তু আমার রেডারের মাধ্যমে কন্ট্রোলিং হবে। এটার জন্য মার্চ এপ্রিল মে থেকে অপারেশনাল হয়ে যাবে। তো এটা হয়ে গেলে আমার এয়ারক্রাফট যে ল্যান্ড করছে, ট্যাক্সি করছে, পার্কিং হচ্ছে, সব অটোমেটেড হয়ে যাবে, যার জন্য আমার ফ্রিকোয়েন্সিটা আমি বাড়ায় ফেলতে পারবো। মূলত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে এয়ার ট্রাফিক সার্ভিস, ট্রাফিক ফলো, এয়ার স্পেস ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল, ফ্লাইট ইনফরমেশন সার্ভিস ও অ্যালার্টিং সার্ভিস। উইংগুলো অ্যানালগ পদ্ধতিতে সমন্বয় করতে হিমশিম খেতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। অবস্থার উন্নয়নে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টে অটোমেশন চালু হলে ফ্লাইট ওঠানামার সংখ্যাও বাড়ানো যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অটোমেশন হলে এফিসিয়েন্সিটা বাড়বে নিঃসন্দেহে, এবং সময় জটিলতা কমবে, এবং যে ভুল বোঝাবুঝিটা এটা অনেকটা কমে যাবে। তো এইটা আমার কাছে মনে হয় যে খুবই একটা ভালো উদ্যোগ। তবে ডাটা এন্ট্রিটা খুব সতর্কভাবে করতে হবে, এবং এই জন্য ইনিশিয়াল দিনে আপনি যারা এই এন্ট্রিগুলো করবেন তারা খুব এক্সপিরিয়েন্স লোক হতে হবে। নতুন ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের মাঝে প্রশিক্ষণ, নির্ভুলভাবে ফ্লাইট সহ সবকিছুর ডাটা এন্ট্রি ও সার্বক্ষণিক মনিটরিং না হলে বিপর্যয় হওয়ার শঙ্কাও থাকবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্পের। অঞ্চল পুনর্গঠনে আরব নেতাদের সঙ্গে মার্কিন দূতের বৈঠক, স্বাগত জানালো হামাস। তথ্য প্রমাণ সহ দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের ধরিয়ে দিলে তদন্তের নামে সময় নষ্ট না করে অভিযুক্তকে সরাসরি চাকরিচ্যুত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের তোলা অভিযোগের প্রেক্ষিতে কথা বলেন তিনি। জানান, রাজস্ব আদায় বাড়াতে বন্ড সুবিধা সহ রপ্তানিকারকদের সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত এনবিআর। তৈরি পোশাক খাতকে কেন্দ্র করে গড়ে ওঠা অ্যাক্সেসরিজ শিল্প গেল অর্থবছরে 1.5 বিলিয়নের বেশি রপ্তানি আয় করেছে। এমন তথ্য তুলে ধরে কার্টুন, হ্যাঙ্গার, পলিপ্যাক সহ আনুষঙ্গিক পণ্যের $700 বিলিয়ন বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা বাড়ানোর দাবি এ খাতের ব্যবসায়ীদের। এক্সপোর্ট করতে বাধা হলো দোষের আমাদের যেসব খাতে আপনার হলো দোষের রপ্তানি আপনার যেসব পণ্যগুলো আছে আপনার সেই পণ্য অনেক পণ্যই আমরা হলো ডিউটি ফ্রি হলো আপনার আনতে পারি না। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত পাক বাজেট আলোচনায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, ব্যবসা সম্প্রসারণের পথে বড় বাধা রাজস্ব কর্মকর্তাদের বিস্তর দুর্নীতি। যতদিন আপনার ইনকাম ট্যাক্স অফিসে মানুষ জমা দিতে গেছে, জমা দেওয়ার পরে ভাই তাড়াতাড়ি যান মানুষ দেখবে,
তাড়াতাড়ি যান, ঘুষ তো দূরের কথা ছিল, এখনো মানুষ ওনার কথা বলে কেন? বিকজ হি ওয়াজ সিনসিয়ার। এমন দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের ধরতে ব্যবসায়ীদের সহযোগিতা চান এনবিআর চেয়ারম্যান, দেন চাকরিচ্যুতির হুঁশিয়ারি। কমপ্লেন অ্যাড্রেস না করে আমার কোনো উপায় নেই, আমাকে এটা অ্যাড্রেস করতেই হবে, তাকে তদন্ত করতে হবে, আপনার সাক্ষী নিতে হবে, এবং এটা লাগলে কি বলে তার যে পরিমাণ জরিমানা বা তার যে পরিমাণ শাস্তি হওয়া উচিত সেই পরিমাণ শাস্তি আমাকে করতে হবে। রাজস্ব আদায়ে চাপ থাকলে আসছে বাজেটে ব্যবসায়ীদের সুবিধা দিতে ভ্যাট ট্যাক্স শুল্ক কাঠামোতে পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি। ভয়টা দেখায়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে স্থিতিশীল রয়েছে সবচেয়ে বেশি চাহিদা থাকা মার্কিন ডলারের বিনিময় হার, ডলার প্রতি দর 122 টাকা। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও ইউয়ানের বিনিময় হার। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলার স্থিতিশীল অবস্থায় আছে, যার ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও এই মুদ্রাটির বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। ডলার বিক্রি হচ্ছে 122 টাকায়। প্রধান মুদ্রাগুলোর মধ্যে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে ইউরো, সিঙ্গাপুরি ডলার ও চীনের ইউয়ানের দর। এর মধ্যে ইউরো বিক্রি হচ্ছে 132 টাকা 80 পয়সায়, সিঙ্গাপুরি ডলার 91 টাকা 48 পয়সায় এবং ইউয়ান 16 টাকা 88 পয়সায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এদিন দেশের মুদ্রাবাজারে বেড়েছে পাউন্ডের দাম। পাউন্ড প্রতি বিনিময় মূল্য 158 টাকা 11 পয়সা। আর বুধবারের তুলনায় বৃহস্পতিবার অপরিবর্তিত আছে ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের দর। মুদ্রাবাজারে রুপির দর 1 টাকা 39 পয়সা আর ইয়েনের দর 82 পয়সা। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দরে খোলা বাজারে বিক্রি হয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে রাজধানীতে বিশেষ মূল্য ছাড়ে ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান সিটি গ্রুপ। রাজধানীর মতিঝিল, মালিবাগ, মিরপুর সহ 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। দেয়া হচ্ছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়। বাজার মূল্যের চেয়ে কমে ডাল, তেল, দুধ, আটা সহ 19 ধরনের পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। তবে পণ্যের দাম আরও কমানো যায় কিনা সেই দাবি জানিয়েছেন তারা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে। এবার ঈদে ক্রেতাদের নজর কেড়েছে জনপ্রিয় দেশি ফ্যাশন ব্র্যান্ড সারার পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণ। দামে মানে সন্তুষ্ট ক্রেতারা। রয়েছে মূল্য ছাড় সহ গিফট কুপনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ঈদ উৎসব রাঙাতে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইল এবার এনেছে পার্সিয়ান টেল থিমের আকর্ষণীয় পোশাক। প্রতিটি আউটলেটেই মিলছে পারস্যের রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের মিশ্রণে সব বয়সীদের জন্য আরামদায়ক ও ফেস্টিভ লুকের নজর কাড়া আউটফিট। অ্যাবস্ট্রাক্ট, ফ্লোরাল, ট্র্যাডিশনাল ও জিওমেট্রিক বিভিন্ন মোটিভ রয়েছে এবারের ডিজাইনে। সুন্দর কালেকশনগুলো আর একটু ইউনিক টাইপের। এবার তো ট্রেন্ড দেখলাম মনে হয় স্ক্রিন প্রিন্ট, তো ওইটার উপরে ওরা ভালো কাজ করছে। আমাদের কিনছি আমি ওয়ান পিস। সব সময় তুলনায় একটু ডিফারেন্সটাই খুঁজতেছি, পাচ্ছি, কিনতেছি। আমি ঈদ উপলক্ষে ড্রেস কিনতে এসেছি। কালেকশনটা ভালোই লেগেছে এবং বাজেট ফ্রেন্ডলি মনে হচ্ছে। ঈদ কেনাকাটায় সারার গিফট কুপনে রয়েছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। ওদের কালেকশন নাইস। পাঞ্জাবিতে পাইছি অফার, এখন বাচ্চাদেরটা হচ্ছে কিছু কার্ডে ডিসকাউন্ট আছে এবং ক্যাশব্যাক অফার আছে। আমাদের ঈদের কেনাকাটা খুবই ভালো চলছে। 4000 টাকা পারচেজ করলে ডিসকাউন্ট কুপন থাকছে। কুপনে থাকছে রয়্যাল এনফিল্ড বাইক, ডাবল ডোর ফ্রিজ, ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিট রিটার্ন। এক্সক্লুসিভ পাঞ্জাবি ও শাড়ি এবার সারার ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। রয়েছে ফ্যামিলি ও কাপলদের জন্য একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরে বেড়েছে মশার উপদ্রব। প্রতি বছর মশক নিধনে সিটি কর্পোরেশন কোটি টাকার বেশি খরচ করলেও মিলছে না সমাধান। এ নিয়ে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের দাবি, জনবল সংকটে কাজ করা যাচ্ছে না। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট।
খুলনা নগরের নতুন বাজার বস্তি এলাকায় ডোবার আবর্জনা পরিষ্কার হয় না বছরের পর বছর। চারিদিকে অসংখ্য লার্ভা। শুধু এই এলাকা নয়, নগরীর বিভিন্ন এলাকায় দেখা যায় এমন ডোবা কিংবা বন্ধ ড্রেন। খুলনা মহানগরীতে সম্প্রতি বেড়েছে মশার উপদ্রব। নগরবাসীর অভিযোগ, যত্রতত্র আবর্জনার স্তূপ, ড্রেনের পানি প্রবাহ বন্ধ সহ নিয়মিত মশক নিধন কার্যক্রমের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি মশারি, কয়েল ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও সুফল মিলছে না। মশার উৎপাতে আমরা টেকতে পারি না। প্রতিনিয়ত আমাদের দিন রাত 24 ঘন্টা কয়েল জ্বালাইতে হয়। সিটি কর্পোরেশন আসে, আইসা ওই যে ধোঁয়া দেয়, তাতে কাজ হয় না। তথ্য বলছে মহানগরের মশা নিয়ন্ত্রণে প্রতি বছর গড়ে 1 কোটি টাকার বেশি খরচ হলেও খুব একটা সুফল মিলছে না নগরবাসীর। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পরিকল্পনার অভাব, মাঠ পর্যায়ে কর্মরতদের অদক্ষতা ও তদারকির অভাব এবং অর্থ ও ওষুধের অপচয় রয়েছে। ওষুধের মান নিয়ে আমাদের প্রশ্ন আছে। সময়ের ব্যবধানে মশা যে তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য পাল্টিয়েছে, সেটার সাথে আসলে সঙ্গতি রেখে যে ওষুধ ব্যবহার করা দরকার, সেটি হচ্ছে না। অবশ্য মশক নিধনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে স্বল্প জনবলের অজুহাত সিটি কর্তৃপক্ষের। ওষুধের সমস্যা না, আমাদের লোক বলার একটু ঘাটতি আছে। বহিরাগত শ্রমিকরাও আমরা কিছুটা হলো যে আউটসোর্সিং যেটা বলে, তাই দিয়ে আমরা আমাদের মোকাবেলা করতেছি। খুলনা মহানগরীর 31টি ওয়ার্ডে প্রতিদিন সকালে একজন করে কর্মী ড্রেনে মশক নিধন ওষুধ ছিটান আর বিকেলে একজন ফগার মেশিন দিয়ে ওষুধ দেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচারের নির্দেশ। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে কাল যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন আশ্রিতরা, সংকট থেকে উত্তরণের আশা। এবং এনআইডি কার্যক্রম ইসিতে রাখার দাবি। সেবা বন্ধ রেখে সারা দেশে নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন। দাবি পূরণ না হলে বুধবার অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।